নমস্কার, ওয়েলকাম টু বিএসএসিআই হিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে আজকে আমি সুস্মিতা দে। আমরা কম্পিটিটিভ এক্সামের যে জিকে পোর্শনের আলোচনা শুরু করেছিলাম, সেখানে ইতিহাস বিষয়ের আলোচনার আজকে তৃতীয় দিন। আজকে আমাদের টপিক হচ্ছে ষোড়শ মহাজনপদ। ষোড়শ মহাজনপদ যদিও ভীষণই ছোট্ট একটা টপিক এবং বিভিন্ন পরীক্ষায় দেখা গেছে এখান থেকে দু একটা করে প্রশ্ন আসার একটা টেন্ডেন্সি রয়েছে এবং সেই হেতু যেহেতু প্রশ্ন আসার সম্ভাবনা কম এবং টপিকটাও ভীষণ ছোট, কিন্তু আমরা তো একেবারে না পড়ে যেতে পারবো না, তাই একদম নিমেষের মধ্যে এই ছোট টপিকটাকে কিভাবে আয়ত্ত করতে হবে তার কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আজকে আমার ক্লাসে রইল। আচ্ছা, প্রথমে স্লাইডে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই যে মহাজনপদ কথাটা কি, অ্যাকচুয়ালি কি জনপদ। আমরা যদি এই কথাটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে জন আর পদ। জন মানে মানুষ আর পদ মানে কি পা, অর্থাৎ কিনা মানুষের পা যেখানে পড়েছে। আমরা এখন যে সময়কারের কথা বলছি সেটা হচ্ছে মোটামুটি খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক, যে টাইমে আমরা দেখছি আমরা বৈদিক যুগ পেরিয়ে এসেছি এবং মানুষের সভ্যতার বিস্তার ঘটছে, তার সাথে সাথে রাজ্য এবং বিভিন্ন জায়গার রাজনৈতিক ইতিহাস কর্মকাণ্ড এগুলো কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। এই রকম সময়ে আমরা আর্যাবর্তে অর্থাৎ কিনা উত্তর ভারতে প্রায় 16খানা জনপদের অস্তিত্ব দেখতে পাচ্ছি। ঠিক আছে, অর্থাৎ কিনা যেখানে মানুষের বসবাস বেশি এবং মানুষের এক একটা গোষ্ঠী এবং তাদেরকে লিড করে নিয়ে যাচ্ছেন কোনো নেতা দলনেতা, যারাই কিনা পরবর্তীকালে গিয়ে রাজা হয়ে আত্মপ্রকাশ করছেন। তো এই যে ষোড়শ মহাজনপদের 16খানা জনপদ, এটা কিন্তু মূলত উত্তর ভারতেই বেশিরভাগ ছিল। একটা মাত্র জনপদ আমরা শুধুমাত্র দক্ষিণে পেয়েছি এবং প্রশ্ন এখান থেকেই আসে, একমাত্র দক্ষিণের জনপদ কোনটা। আমি আলোচনার বিস্তারিতভাবে ঢোকার সাথে সাথে সেই বিষয়ে আলোচনা করতে থাকছি। আচ্ছা, অনেক সময় প্রশ্ন আসে যে এই যে ষোড়শ মহাজনপদ বা ষোড়শ মহাজনপদের যুগ যেটাকে আমরা বলছি, সেইটা অ্যাকচুয়ালি সময় কোনটা, যেটা আমি ইতিপূর্বে বলেই ফেলেছি যে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক হচ্ছে ষোড়শ মহাজনপদের যুগ এবং মহাজনপদ কথার অর্থ। আশা করি এই দুটো খুব কমন প্রশ্ন, যারা এই ভিডিওটা একবার শুনবে সহজেই মনে থাকবে। এবার এই 16টা মহাজনপদের অংশে চলে আসি। 16খানা মহাজনপদ অর্থাৎ কিনা 16টা জায়গার নাম এবং বেশিরভাগ ক্ষেত্রে কি হয়েছে, সেই জায়গার নামগুলো সেই টাইমে যা ছিল বর্তমানকালে হয়তো একটু এদিক ওদিক নামগুলো পরিবর্তন হয়েছে, তাই সেই পরিবর্তিত নামগুলো আমাদের মাথায় রাখতে হবে। আর কি খেয়াল রাখবো, আমরা মনে রাখবো যদি সেই জনপদটার ওপর দিয়ে কোনো নদী বয়ে গিয়ে থাকে সেই নদীর নাম মনে রাখবো, আর জনপদের রাজধানীর নাম মনে রাখবো। অনেক ক্ষেত্রে কিছু কিছু জনপদ আছে যেরকম তার দুটো রাজধানী ছিল, সেটাও আমরা মনে রাখবো। আর কিছু কিছু রাজধানী আছে যেখানে পার্টিকুলার কিছু মেটেরিয়ালের জন্য সে হয়তো বিখ্যাত, সেইটা মনে রাখবো। আমাদের ষোড়শ মহাজনপদের পড়ার যে তালিকা সেখানে কিন্তু মোটামুটি এই অংশটার মধ্যে সীমাবদ্ধ রাখলেই আমরা কিন্তু টপিকটা কভার করতে পারবো। এবার আমি প্রত্যেকটা জনপদের সম্পর্কে জাস্ট একটু বলে রাখবো, যাতে পরবর্তীকালে যখন তোমরা প্রিপারেশন নেবে এই পিপিটিটা দেখে তাতে করে পড়তে তোমাদের সুবিধা হয়। আচ্ছা, প্রথমেই আসি কাশী। কাশী এই জনপদটার নিকটবর্তী নদী হচ্ছে বরুণা এবং অসি, আর এর রাজধানী হচ্ছে বারাণসী এবং এটা উত্তরপ্রদেশে পড়ছে। এখানে প্রশ্নের আর একটা ধরন হয়, সেটা হচ্ছে এই যে কাশী, কোশল, অঙ্গ, মগধ, তারপরে ব্রিজি, মল্ল, চেদি, বৎস, এইভাবে যে 16টা জনপদের নাম আমরা পাবো, এই জনপদগুলোতে যে শাসনতান্ত্রিক যে কাঠামো ছিল সেটা কেমন ছিল, এটাও কিন্তু প্রশ্নের মধ্যে থাকতে পারে। তো সেই হিসেবে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই জনপদগুলোর ক্ষেত্রে কোনোটা ছিল প্রজাতান্ত্রিক, আবার কোনোটা ছিল কিন্তু রাজতান্ত্রিক। ঠিক আছে, তো সেই জায়গাটা আমরা একটু খেয়াল রাখবো। তো এক্ষেত্রে যদি আমরা দেখছি কাশী কিন্তু রাজতান্ত্রিক জনপদ ছিল। ঠিক আছে, এবার যদি আমরা দেখি কোশলের মধ্যে দিয়ে যে নদীগুলো বয়ে গেছে তার নাম আমরা পড়ব। কোশলের রাজধানী ছিল শ্রাবস্তী,
এটা ভীষণভাবে কম্পিটিটিভ এক্সামে ভীষণ ইম্পর্টেন্ট এই রাজধানীটি, যেটা দিয়ে আসে যে শ্রাবস্তী কোন জনপদের রাজধানী ছিল। এটা আমাদের ভীষণ ইম্পর্টেন্ট, তাই মনে রাখতে হবে, বর্তমান অবস্থাটাও মনে রাখতে হবে। কেমন? নেক্সট জনপদ হচ্ছে অঙ্গ। অঙ্গ হচ্ছে রাজতান্ত্রিক একটি জনপদ। অঙ্গ থেকে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে অঙ্গের নাম। চম্পা, রাজধানীর নাম হচ্ছে চম্পা, এবং অঙ্গের কিন্তু উপর দিয়ে যে নদী বয়ে গেছে সেটাও কিন্তু চম্পা। এখানে কিন্তু মনে রাখার ক্ষেত্রে একটা সুবিধে রয়েছে। কেমন? আচ্ছা, নেক্সট হচ্ছে মগধ। মগধ হচ্ছে ভীষণ ইম্পর্ট্যান্ট একটা জনপদ। কারণ কি, এই যে 16খানা জনপদ আমরা পাচ্ছি, এই 16খানা জনপদের মধ্যে প্রায়ই কিন্তু যুদ্ধ বিগ্রহ লেগে থাকতো। কেমন? তাই কি হলো, শেষমেশ গিয়ে দেখা গেল যে এই সব যুদ্ধকে পেরিয়ে একটা মাত্র জনপদ যে সেরা হয়ে উঠল, সে কিন্তু এই মগধ। কেমন? তাই আমরা মগধের নাম মনে রাখবো। আচ্ছা, ঠিক একই রকমভাবে আমরা এই পেজে পাচ্ছি বিজি, পাচ্ছি মল্ল, পাচ্ছি চেদি, বৎস, এই সমস্ত জনপদগুলোর কথা পাচ্ছি। তার মধ্যে ভীষণ ইম্পর্টেন্ট 5 আর 6 ব্রিজি আর মল্ল। কারণ ব্রিজি আর মল্ল এই 16খানা জনপদের মধ্যে এই কেবল এই দুটি জনপদই ছিল যারা কিনা প্রজাতান্ত্রিক জনপদ। তাই ব্রিজি মল্লের নাম আমরা ভীষণ ভালো করে মনে রাখবো। আর মনে রাখবো এই যে ব্রিজের পাশ দিয়ে বয়ে গেছে গঙ্গা নদী। কেমন? ভীষণ ইম্পর্টেন্ট। এমন একটি জনপদের নাম লেখো যে জনপদের পাশ দিয়ে বয়ে গেছে গঙ্গা নদী। বৈশালী হচ্ছে রাজধানী, এটাও ভীষণ ইম্পর্টেন্ট। যে জনপদের কথা, রাজধানীর কথা আমি বলছি, সেগুলো কিন্তু কোনো না কোনো পরীক্ষাতে একাধিকবার এসে গেছে। যারা তোমরা স্টাডি করছো নিয়মিত প্রশ্নপত্র, তারা কিন্তু একদম সেগুলো বুঝতে পারছো। আচ্ছা, এবার বলি, আমরা এই যে পড়াশোনার প্রসেসের মধ্যে দিয়ে রয়েছি, যারা আমরা অত্যন্ত সিরিয়াসলি ব্যাপারটাকে নিচ্ছি এবং চাইছি যে খুব তাড়াতাড়ি সরকারি পরীক্ষায় সাফল্য আনবো, তারা কিন্তু খুব ভালো করে একটা জিনিস বুঝতে পারছো যে শুধুমাত্র পড়া নয়, স্ট্র্যাটেজিক্যালি নোট তৈরি নয়, তার সাথে সাথে মক টেস্ট কিন্তু ভীষণ জরুরি একটা ফিচার। তাই বিএসসিসিআই এনেছে তোমাদের এই প্রস্তুতির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা ফিচার, সেটা হচ্ছে বিষয়ভিত্তিক মক টেস্ট। প্রত্যেক দিন মক টেস্ট থাকছে টেলিগ্রাম চ্যানেলে। প্রতিদিন দুপুর 2টো থেকে বিকেল 6টা পর্যন্ত বিভিন্ন বিষয়ের মক টেস্টগুলো কিন্তু তোমরা প্রত্যেকে পেয়ে যাবে। এবং মক টেস্ট যখন দেবে তোমরা, তবেই কিন্তু তোমাদের পরীক্ষার প্রস্তুতির পর্বটা চূড়ান্ত পর্যায়ে যাবে এবং সেটা সাফল্যের দিকে তোমাদের খুব তাড়াতাড়ি এগিয়ে নিয়ে যাবে। নেক্সট জনপদ কুরু এবং পাঞ্চাল। ঠিক আছে, এই দুটো জনপদ ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কুরু ইম্পর্টেন্ট হচ্ছে তার রাজধানীর জন্য, ইন্দ্রপ্রস্থ, হস্তিনাপুর, এই দুটো নামই কিন্তু তোমরা যখন মহাভারত পড়েছিলে তখন কিন্তু এই নাম দুটো পেয়েছিলে। আবার দেখো, কুরু বংশের কথাও কিন্তু তোমরা মহাভারতে পেয়েছো। তাই এটা কিন্তু মনে রাখতে অত্যন্ত সুবিধে যে কুরু এই জনপদটির রাজধানী হচ্ছে ইন্দ্রপ্রস্থ এবং হস্তিনাপুর। কেমন? আচ্ছা, পাঞ্চাল ইম্পর্টেন্ট। পাঞ্চালের ওপর দিয়ে বয়ে গেছে গঙ্গা নদী। কেমন? নেক্সট যে জনপদের কথা আমরা পড়ব সেটা হচ্ছে মৎস্য এবং সুরসেন, অসমক, অবন্তী। এবার দেখো, এই মৎস্য নামটি, এই মৎস্য নামটাও কিন্তু তোমরা মহাভারতে পেয়েছো। ভীষণ রকমভাবে গুরুত্বপূর্ণ বিষয় এখানে সেটা হচ্ছে আমরা এই যে জনপদগুলোর নাম পাচ্ছি, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সেই টাইমের রাজনৈতিক ইতিহাসের প্যারালালি যে সমস্ত গল্প কবিতা বা বিশেষ করে মহাভারত যদি আমরা কেউ পড়ে থাকি, তারা কিন্তু অনেক রকম মিল কিন্তু এখানে আমরা খুঁজে পাবো। সেখানে আমরা বিরাট রাজ্যের কথা পড়েছিলাম মহাভারতে, সেই বিরাট কিন্তু হচ্ছে মৎস্যের রাজধানী। কেমন? মনে থাকবে। এবং এটার বর্তমান অবস্থান হচ্ছে রাজস্থান। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা দেখলাম অসমক, অবন্তী, এবং এই অসমকের ক্ষেত্রে বলবো যে এটা হচ্ছে গোদাবরী নদী হচ্ছে অসমকের কাছ দিয়ে বয়ে গেছে। কেমন? এটা ভীষণ ইম্পর্টেন্ট, গোদাবরী নদীটা কিন্তু ভীষণভাবে আসে। আচ্ছা, এবার যেটা বলবো, বিএসসিআই এর অপর একটা ভীষণ গুরুত্বপূর্ণ যেটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা কম্পিটিটিভ এক্সামের যতগুলো বিষয় হয়, সব বিষয়ের প্রস্তুতি যাতে তোমাদের ঠিকঠাকভাবে তোমরা বাড়িতে বসে নিতে পারো এবং খানিকটা সেলফ স্টাডি করলে যাতে তোমরা সহজে সরকারি চাকরি ক্র্যাক করতে পারো, তার জন্য কিন্তু শুধুমাত্র জিকে নয়, সমস্ত রকম বিষয়ের ক্লাসই কিন্তু ইউটিউবে প্রতিদিন চলছে। এবং এই ক্লাসগুলোর নোটিফিকেশান যদি তোমরা খুব সহজে পেতে চাও, তাহলে কিন্তু
এই চ্যানেলটাকে তোমরা সবাই সাবস্ক্রাইব করে রাখবে। আচ্ছা, লাস্ট আর দুটো জনপদের কথা বলবো, সেটা হচ্ছে গান্ধার আর কম্বোজ। গান্ধার বয়ে গেছে, গান্ধারের পাশ দিয়ে বয়ে গেছে সিন্ধু নদী, এবং এই গান্ধারের ক্ষেত্রে তোমরা প্রত্যেকে একটা জিনিস যেটা মনে রাখবে সেটা হচ্ছে গান্ধারে কিন্তু পশম এবং পশমজাত দ্রব্য এবং তার বিজনেস কিন্তু খুব ভালো হতো। এই প্রশ্নটাও কিন্তু এই ষোড়শ মহাজনপদের ক্ষেত্রে ভীষণ রকম ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এবং কম্বোজ লাস্ট যে জনপদ সেটা ছিল একটা রাজতান্ত্রিক জনপদ, রাজধানী ছিল রাজপুর, এবং এটা উত্তর ভারতের এবং পাকিস্তানের খানিকটা অংশ নিয়ে অবস্থিত। এই 16টা জনপদের যে নর্মাল ডেটা সেটা সবগুলোই দেওয়া হলো। আশা করি তোমরা এই পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে ষোড়শ মহাজনপদ এবং তার থেকে যা যা প্রশ্ন আসে সেগুলো সম্পর্কে মোটামুটিভাবে আমি তোমাদের বোঝাতে পেরেছি। প্রত্যেকের কাছে যেটা আবেদন সেটা হচ্ছে এই প্রসেসে তোমরা যদি পুরো বিষয়টাকে ভালো করে নিজেদের আয়ত্তে করে নিতে পারো, আমি গ্যারেন্টি দিয়ে বলছি কোনো প্রশ্নই তোমরা মিস করবে না, প্রত্যেকটা প্রশ্নের উত্তর কনফিডেন্টলি দিতে পারবে। এই রকমই আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং নিয়মিত মক টেস্ট দাও, তাহলেই কিন্তু পরীক্ষার প্রস্তুতির পর্বটা একেবারে সুগম হবে এবং খুব তাড়াতাড়ি তোমাদের সরকারি চাকরির ক্ষেত্রে সাফল্য একেবারে নিশ্চিত। থ্যাংক ইউ।